আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। অমলের বিয়েটা বেশ ধুমধাম করেই হয়েছিল। সে পাড়া গ্রামের ছেলে, আর স্ত্রী ললিতা শহরের মেয়ে। দুজনের আলাপ হয়েছিল কলকাতায় কলেজে পড়ার সময়। দীর্ঘ 3 বছরের সম্পর্কে ওরা গভীরভাবে জড়িয়ে পড়েছিল। ওদের সম্পর্কের সেই ঘনিষ্ঠতা দেখে বন্ধুবান্ধবরা মজা করে বলতো, ওদের প্রেম নিশ্চয়ই শুভ পরিণতি পাবে। বিয়ের দিকে এগিয়ে যাওয়ার মাত্র কয়েকটা দিন বাকি ছিল। এই কথাটাই অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। কলেজ শেষ করে ললিতা অপেক্ষায় থাকলেও অমল কিন্তু ইতিমধ্যে একটা ছোটখাটো চাকরি জুটিয়ে নিয়েছিল। সে সেই চাকরি জোটানোর পরেই নিজের প্রেমিকার সঙ্গে পরিকল্পনা করে তার বাবা মায়ের কাছে নিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। ললিতার বাবা ছিলেন হাইকোর্টের উকিল। পাত্র সৎ দেখে আর দ্বিরুক্তি করেননি। হতে পারে অমলের চাকরি জীবন সবে শুরু, কিন্তু ধীরে ধীরে মাইনে বাড়লে সচ্ছলতাও বাড়বে, এটা বোঝাই যাচ্ছিল। এদিকে অমলের বাবার অবস্থা ছিল বেশ ভালো। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ আর কয়েক বিঘা জমি জমা ছিল তাদের। পাশাপাশি মহাজনী কারবার করে তিনি এমন জায়গায় পৌঁছেছিলেন যে একসময় হরিগ্রামের অলিখিত ভূস্বামী হয়ে উঠেছিলেন। হরিগ্রামেই ছিল অমলের বাড়ি। সেখানেই তার বেড়ে ওঠা। স্কুলের গণ্ডি পেরিয়ে লেখাপড়ার খাতিরে কলেজে এসে সে প্রেমে পড়ে যায়। সব দিক থেকেই সবকিছু সুন্দরভাবে সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু বাধা দিলেন এক জ্যোতিষী। অমল বাড়ি যাওয়ার কিছুদিন আগেই মেস থেকে একটা চিঠি লেখে এবং তার সঙ্গে ললিতার একটি ছবি পাঠিয়ে দেয় বাড়িতে। চিঠি পাঠানোর 7 দিনের মাথায় সে বাড়ি থেকে উত্তর পায়। তার মা লিখেছিলেন, বাবা, তুমি পত্র পাঠ বাড়ি ফিরে এসো। আমি তোমার বিয়ের সম্বন্ধ নিয়ে কিছু আলোচনা করতে চাই। যাওয়ার আগের দিন পর্যন্ত ললিতাকে প্রতিশ্রুতি দিয়েই যায় অমল। দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে বসে ললিতা ও সে একে অপরের সঙ্গে কথা বলছিল। কলেজ শেষ হলেও ওদের এই জায়গার প্রায় প্রতিদিন আসা যাওয়া ছিল। অস্তমিত সূর্যের লালচে রঙে গঙ্গার পাড় যেন সোনালি আলোয় ভরে উঠেছিল। অমল চলে যাচ্ছে শুনে ললিতা অনেক কষ্ট করে চোখের জল সংবরণ করে বলল, তুমি ফিরে আসবে তো? আমি কিন্তু তোমার আশায় দিন গুনবো। তোমার বাড়ির লোক আমাদের এই সম্পর্কটা মেনে নেবে তো? একদম চিন্তা করো না ললিতা। আমি যদি বিয়ের পিড়িতে বসি তাহলে তোমার সঙ্গেই বসবো। আমার সিদ্ধান্ত আমি যখন নিয়ে ফেলেছি, মা ভবতারিণীর সামনে তোমাকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। শুধু বিয়ে করব তাই নয়, তোমাকে আমি বিয়ের পর আমার বাড়ি নিয়ে যাব। গ্রামে গিয়ে তুমি শ্বশুরবাড়িতে গুছিয়ে তুলবে আমাদের ছোট্ট সংসারকে। গ্রামের পরিবেশে মানিয়ে নিতে তোমার কোনো সমস্যা হবে না তো? না না, আমার কোনো সমস্যা হবে না। তবে তুমি তো একটা কাজ পেয়েছো কলকাতায়। আমাকে ছেড়ে দিনের পর দিন এখানেই একা মেসে থাকতে পারবে? তোমার সঙ্গে দরকার পড়লে আমিও থাকতে পারি। না, তা বললে হবে না ললিতা। আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে নববধূকে 1 বছর অন্তত শ্বশুর শাশুড়ির সেবা করতেই হয়। মন প্রাণ দিয়ে 1 বছর শ্বশুর ঘর তোমাকে করতেই হবে। আর কথা না বলে উঠে পড়ে অমল আর ললিতা। তারপর ওখান থেকে যে যার নিজের বাড়ির পথে রওনা হয়। গ্রামের বাড়ি পৌঁছে অমল যখন ওই ললিতাকে বিয়ে করবে বলে জানালো, তখন তার মা সরলা দেবী একটু চুপ করে রইলেন। তারপর বললেন, দেখ বাবা, ওই মেয়ের সঙ্গে তোর বিয়েটা না হওয়াই ভালো। কেননা আমাদের যে জ্যোতিষী আছেন, ওই মেয়ের জন্মসাল নিয়ে ছক করে দেখে শুনে তিনি আমাদেরকে যা জানিয়েছেন, সেটা শুনলেই কিন্তু তুই নিজেও অবাক হবি। শোন, আমরা হলুম গিয়ে সেকেলে মানুষ। বিয়ের আগে জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিয়ে যাতে দাম্পত্য জীবনটা একটু সুখের হয়। কি হয়েছে মা?
খুলেই বলো না। ও অত ভনিতা করার কি দরকার আছে? আর আমি ওইসব জ্যোতিষী মানি না, স্পষ্টভাবে বলে দাও আসল কথাটা। উনি জানিয়েছেন এই মেয়ে অপয়া, তার জন্মকুষ্টি আর তোর জন্মকুষ্টি মিলছে না। যদি একবার ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে হয় তাহলে তোদের সংসারে কলহ আসবে। শুধু তাই নয়, ওই মেয়ের মৃত্যু অবধি হবে। সব দিক থেকে তোর জীবনটা একেবারে নরক হয়ে যাবে। দেখো মা, আমি তোমাকে বারবার বলে দিচ্ছি, আমি নিজে কাজ করি, সংসার চালাবার ক্ষমতা আমার আছে। আমাদের এই সম্পর্ক 4 বছরের। আমি তোমাকে সোজা জানিয়ে দিচ্ছি, ওই মেয়েকে ছাড়া আমি আর অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবো না। আর এটাই আমার শেষ কথা। যা পারো করো গিয়ে। ওই মেয়েকে আমি প্রতিশ্রুতি দিয়েই এখানে এসেছি। কিন্তু খোকা, আমরা কি তোর খারাপ চাইবো বল? অমল তারপর আর কোনো উত্তর দিল না। তার মাকে বাধ্য হয়েই সম্মতি দিতে হলো। কিন্তু ওই দিনের পর থেকেই অমলের জীবনে ঘনিয়ে এসেছিল দুর্ভোগ। ওই দুর্ভোগের শিকার হয়ে সে হারিয়ে ফেলল গোটা পরিবারকে। বিয়ের কথা পাকাপাকি হয়ে যেতে একটা শুভ দিনে বিয়ে ঠিক হলো। কলকাতাতেই বিয়ে হয়েছিল। বিয়ের 1 সপ্তাহ পর সে ঠিক করলো নিজের বউকে নিয়ে সে ফিরবে গ্রামের বাড়িতে। এমনিতেই অফিসে ছুটি নেওয়া ছিল। ওই ছুটিগুলোকে কাজে লাগিয়ে এবার ট্রেনের টিকিট কেটে সে যাত্রা শুরু করলো। ললিতা কিন্তু মনে মনে খুবই খুশি হয়েছিল। তার বাবাও মেয়েকে সৎ পাত্রের হাতে তুলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। বিয়ে দিয়ে অনেক আগেই চলে গিয়েছিলেন অমলের বাবা মা। কথা ছিল হরিগ্রামেও একটা ছোট্ট অনুষ্ঠান করে গ্রাম শুদ্ধ লোকদের ভোজ দেওয়া হবে। ট্রেনে করে ওরা যখন গ্রামে এসে পৌঁছালো তখন অন্ধকার বেশ ঘনিয়ে এসেছে। স্টেশনে তখনও অনেকগুলো লোক ছিল। নতুন বউকে নিয়ে বাড়ি যাবে, তার জন্য নিদেন পক্ষে একটা গাড়ি ঘোড়ার দরকার। যে গরুর গাড়ির যুগ চলে গিয়েছে, এখন ছক্কা গাড়ি আর রিক্সার চল। স্টেশনের বাইরে অনেকগুলো রিক্সা দাঁড়িয়ে থাকে। নতুন বউকে চায়ের দোকানে বসিয়ে রেখে অমল বলল, ললিতা, তুমি একটা কাজ করো, তুমি চায়ের দোকানে কিছুক্ষণ অপেক্ষা করে থাকো। আমি চটপট গিয়ে একবার দেখে আসছি। যদি কোনো রিক্সা পাওয়া যায় তাহলে সেটা ধরেই তোমাকে নিতে আসবো। জানি না এত রাতে কিছু পাবো কিনা। অমল কথাটা বলেই কবজিতে বাঁধা ঘড়ির পানে চাইল। সেখানে সময় 8:30 বেজে গিয়েছে। চায়ের দোকানি এবার তাকে উদ্দেশ্য করে বলে উঠল, বাবু, আপনার ট্রেন এত দেরি করলো কেন? এই প্যাসেঞ্জার ট্রেন তো প্রতিদিন 6টার সময় ঢুকে যায়, তাই না? আর বলো না, সবই কপাল। এই ট্রেনটা দেখো না, মাঝপথে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিল। প্রথম দিকে দুর্যোগ, তারপর ওই দুর্যোগে একটা গাছের মোটা ডাল লাইনের একেবারে মাঝখানে এসে পড়েছিল। কি হয়রানিটাই না হলো দেখো। ওই কারণেই আমাদের এত ভোগান্তি। ছাড়ো, যাই হোক। ললিতা, তোমার যদি খিদে পেয়ে থাকে দোকান থেকে কিছু খেয়ে নাও, আমি এসে দাম মিটিয়ে দেব। ললিতা শহরের মেয়ে, তার এত কিছুতে অভ্যাস নেই। সে প্রতিক্ষণে অধৈর্য হয়ে উঠেছিল। সে বিরক্ত মুখেই বলে উঠল, এখান থেকে হরিগ্রাম কতটা অমল, আর যে এখানে অপেক্ষা করতে পারছি না। ধুর, আজকের দিনটাই খারাপ। ও, আপনারা হরিগ্রামে যাবেন? সে তো এখান থেকে ক্রোশ খানেক পথ বাবু। এখান থেকে হেঁটে যেতে গেলে প্রায় মাঝরাত হয়ে যাবে। এই দেখুন, যদি রিক্সা পান তাহলে তো ভালো হয়। তাও 1 ঘন্টা তো লাগবেই পৌঁছতে। না না, হেঁটে যাওয়ার প্রশ্নই ওঠে না। তুমি বসো ললিতা, আমি দেখছি কিছু পাওয়া যায় কিনা। এই কথা বলে বেরিয়ে গেল অমল। কিছুক্ষণ পরে সে হন্তদন্ত হয়ে ফিরে এলো। লাগেজ খুব কম ছিল না, 2টি পেল্লাই সুটকেস। একটায় রাজ্যের শাড়ি ছিল ললিতার, অন্যটায় দরকারি জিনিসপত্র। তার মধ্যে অমলের কিছু শার্ট আর গেঞ্জিও ছিল। দোকানি এবং ওরা দুজন স্টেশন চত্বরের বাইরে এসে দাঁড়ালো। বাইরে এসেই দেখা গেল দূরে দাঁড়িয়ে আছে একটা রিক্সা। রিক্সার ওপর বসেছিল একটা লোক। তার পরনে সাদা গেঞ্জি আর লুঙ্গি, মুখ ছিল গোপদাড়িতে পূর্ণ। সে ওদের দেখেই এগিয়ে এলো। ওই সময়ই মেঘের গুরু গুরু ডাক শোনা গেল, বাবু, তাড়াতাড়ি যান, না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এই রাস্তায় কিন্তু কোনো লোকালয় নেই।
বৃষ্টি শুরু হলে মাথা বাঁচানো কিন্তু দায় হয়ে যাবে। আর দেরি করল না ওরা, উঠে পড়ল ওই রিকশার ওপরে, সঙ্গে নিজেদের লাগেজগুলো পায়ের সামনে রেখে দিল। গন্তব্য বলতে হলো না, হরিগ্রাম সম্পর্কে আগে থেকেই জানানো ছিল ওই রিকশা চালককে। চলতে শুরু করল রিকশা। দুপাশে দেখার মতো কিছুই নেই, আছে শুধু মাঠ আর একের পর এক গাছপালা। মেঘ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল ঝোড়ো বাতাস। গাছের পাতাগুলো এমনভাবে নড়ছিল যে তাতে এক অদ্ভুত অপার্থিব পরিবেশ তৈরি হচ্ছিল। ভয় পেল অমল আর ললিতা দুজনেই। ললিতা এক হাতে শক্ত করে চেপে ধরল অমলের হাত। গ্রামের পথঘাট সম্পর্কে তার কোনো ধারণা নেই। মাথার উপরে থাকা চাঁদটা মেঘের আড়ালে একটু একটু করে ঢেকে যেতে লাগলো। রিকশা চালক কিন্তু সমান গতিতে এগিয়ে চলেছে, যেন এই পথ তার খুব চেনা। শুকনো গলায় চালককে উদ্দেশ্য করে অমল জিজ্ঞাসা করল, বলছি দাদা, যেভাবে ঝোড়ো বাতাস বইছে তাতে মনে হচ্ছে বৃষ্টি নামবে এই মুহূর্তেই। বিদ্যুৎ চমকাচ্ছে এমনভাবে যে দেখলেই ভয় লাগছে। হরিগ্রাম পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? এ ভয় নেই বাবু, আপনি বসেন বসেন। আমি আমি এই পথ দিয়ে হামেশাই যাতায়াত করি। এই পথ আমার হাতে তালুর মতন চেনা যে। আপনি আপনি হয়তো খেয়াল করেননি, আমি মূল পথ ছেড়ে অন্য পথ দিয়ে রিক্সা চালাচ্ছি, কারণ তাড়াতাড়ি পৌঁছতে হবে তো। কিন্তু পথে যদি তুমুল বৃষ্টি হয় তাহলে মাথা গোজার ঠাঁই মিলবে তো? দেখো দেখো, আমি নিজের চিন্তা করি না, কিন্তু সঙ্গে আমার স্ত্রী আছে, তার তো অভ্যাস নেই। কোনো চিন্তা করবেন না বাবু, আমি তো আছি নাকি। এই পথেই একটা ভাঙা মন্দির আছে, ওই মন্দিরেই আমরা বৃষ্টি থামা অবধি অপেক্ষা করব। তারপর এই ঝড় বৃষ্টি থেমে গেলে ফের পথে চলা যাবে। হরিগ্রাম পৌঁছতে এখনো তাও এই 1 ঘন্টা মতন বাকি ধরে রাখুন। ইস, স্টেশনের ওয়েটিং রুমে যদি রাতটা কাটিয়ে দিতাম তাহলেই ভালো হতো। কথাটা অমল ঠিকই ভেবেছিল, কারণ স্টেশনেই রাত কাটানোর কথা তার প্রথমেই মনে হয়েছিল। কোনোভাবে একটা রাত কেটে যেত, কিন্তু ওই সময়ই তার আরেকটা কথা মনে হয়েছিল। নতুন বউয়ের সঙ্গে দামি দামি গয়না রয়েছে। স্টেশন মাস্টার চলে যায়, রাতে থাকে না। রাতে ওই স্টেশনে আর কোনো ট্রেনও আসে না। শুধু তাই নয়, দোকানপাটও সব বন্ধ হয়ে যায়। ওয়েটিং রুমে আশ্রয় নিয়েছিল জোনা 5 পুরুষ। তাদের সঙ্গে একা একটা মেয়েকে নিয়ে রাত কাটানো সমীচীন বলে মনে করেনি সে। যাই হোক, নিজেকে সান্ত্বনা দিতে লাগলো অমল। যা হওয়ার হয়ে গেছে, এখন যা হবে দেখা যাবে। অমলের দৃষ্টি বারবার চলে যাচ্ছিল আকাশের দিকে। এবার কড়াক করে বাজ পড়ল কোথাও। সেই তীব্র শব্দে ললিতা কেঁপে উঠল। অস্ফুট একটা আর্তনাদ করে সে আরো শক্ত করে চেপে ধরল অমলের হাত। ঠিক তখনই রিকশা চালক বলে উঠল, এই বাবু, এই রিক্সার ছাউনিটা টেনে নিন, এই বৃষ্টি শুরু হলো দেখছি। অমল তাই করল। আর ওই সময় ধীরে ধীরে নেমে এলো বৃষ্টি। বৃষ্টি নেমে আসার সঙ্গে সঙ্গে রিকশা দাঁড়িয়ে পড়ল। এ কি, এখানেই রিক্সা থামিয়ে দিলে কেন? এই বৃষ্টিতে আমরা কি ভিজবো? আশেপাশে কোনো ঠাঁই নেই? আছে বাবু, কিন্তু ওই জায়গাটা পরিত্যক্ত মন্দির একখান। এত রাতে কি ওখানে যাবেন? উপায় তো আর নেই। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকার চেয়ে মাথার ওপর একটা ছাদ থাকাই ভালো। দরকার হলে তুমি বাড়তি টাকা নিও, কিন্তু আমাদের ওই মন্দিরে নিয়ে চলো। হ্যাঁ, তবে কিন্তু বৃষ্টি থেমে গেলে আমাদের কিন্তু গন্তব্যে পৌঁছে দেবে। হ্যাঁ বাবু, সে নিয়ে কিছু ভাববেন না। এখন চলেন, আপনাকে আগে ওইখানে পৌঁছে দিই। বৃষ্টির বেগ ক্রমেই বাড়ছিল। জলের ঝাপটায় নাকানি চোবানি খাচ্ছিল রিকশা চালক। এমন দুর্যোগ ললিতা এর আগে কখনো দেখেনি। সে তো কলকাতার বিলাসবহুল জীবনে অভ্যস্ত। বৃষ্টির দিনে খুব একটা বাইরে বেরোতো না। রিকশা চালক অন্ধকার পথ দিয়ে এগিয়ে যাচ্ছিল। মিনিট 5 যাওয়ার পরে কড়াক করে একবার বাজ পড়ল। সেই আলোতে দিক বিদিক আলোকিত হয়ে উঠল। ওই আলোতেই চোখে পড়ল মন্দিরটা। পরিত্যক্ত মন্দিরের চাতালে একটা শিয়ালকে দেখা গেল।
মিশমিশে কালো শিয়ালটা চাতালে উঠে সন্ত্রস্তভাবে অন্যদিকে চলে গেল। মন্দিরের চূড়াটা ভেঙে পড়েছে, চারপাশে ঘন বনজ ঝোপঝাড়। রিক্সা চালক এবার নিজের সিট থেকে নেমে গিয়ে বলল, বাবু এই দেখেন, আমরা পৌঁছে গিয়েছি। আপনারা মালপত্র নিয়ে নেমে আসুন। বলছি টর্চ আছে তো? হ্যাঁ, তা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আর দেরি করবেন না। ওই যে চাতাল, ওইখানে আশ্রয় নিন আজকের মতো। আমি এক্ষুনি আসছি। আমাদের একা ফেলে কোথায় যাচ্ছ তুমি? কাতর কণ্ঠে প্রশ্ন করল ললিতা, কিন্তু উত্তর পাওয়ার আগেই রিক্সা চালক রিক্সা নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। এবার প্রচণ্ড রেগে উঠল ললিতা, কিন্তু অমল বিধ্বস্ত হয়ে পড়ল। একে তো অজানা অচেনা পরিবেশ, আর তার ওপর এই ঝড় বৃষ্টির রাতে সোনার গয়না ও টাকা কড়ি ভর্তি সুটকেস নিয়ে কতক্ষণ বাইরে কাটাতে হবে কে জানে। ওরা সুটকেসটা নিয়ে চাতালে উঠে এলো। সেখানে পড়েছিল কিছু শুকনো কাঠ আর ছাই ভস্য, সঙ্গে ছিল কিছু শুকিয়ে যাওয়া কাঠ ও হাড়গোড়। সেগুলো দেখে ললিতা ভয় পেয়ে গেল, কিন্তু এত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে অন্য কোথাও যাওয়ার উপায়ও ছিল না। তাই অনিচ্ছা সত্ত্বেও এই পরিত্যক্ত মন্দিরেই আশ্রয় নিতে হলো। মন্দিরটা দৈর্ঘ্যপ্রস্থে বেশ বড়। এককালে এখানে যে রমরমিয়ে কোনো দেবদেবীর পূজা হতো সেটা বোঝাই যাচ্ছিল। পাথরের মেঝেতে আঁকা আলপনাটা বিবর্ণ হলেও পুরোপুরি মুছে যায়নি। ওরা দাঁড়িয়ে বৃষ্টির দিকেই চেয়ে রইল। এইবার কপাল চাপড়াতে থাকলো অমল। বলল, হায় হায় হায়, কি কাণ্ড দেখো! তখন যদি স্টেশনেই থাকতাম তাহলে এমন ভোগান্তির শিকার হতে হতো না। আমার সময়টাই মন্দ যাচ্ছে। তোমার আক্কেল কবে হবে শুনি? গ্রামগঞ্জে এসে এমন বিপদ হতো না যদি না তুমি আগাম খবর দিতে। কিন্তু না, বাবু তো সারপ্রাইজ দেবেন। নাও এবার ঠেলা বোঝো। আরে খবর দিয়েছিলাম, বিশ্বাস করো। স্টেশন মাস্টার তো বলল প্রায় 4 বার একজন আমাদের খোঁজ নিয়েছে। শুধু তাই নয়, ট্রেন কখন আসবে সেই খবরও নিয়েছিল। কিন্তু যখন 7টা বেজে যাওয়ার পরেও আমরা এলাম না, তখন সে ভেবেছে আমরা আর আসবো না হয়তো। মহা মুশকিল হয়ে গেল। ইস, কত আশা করেছিলেন মা, নববধূকে বরণ করে ঘরে তুলবেন, গ্রাম শুদ্ধ লোক ছুটে আসবে আমাদের সম্বর্ধনা দেওয়ার জন্য। কিন্তু সবটাই মাঠে মারা গেল। কেঁদে আর লাভ নেই, এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের হাতে। ললিতা দেখল যে অমল কথাগুলো ঠিকই বলছে। বেশ খিদে পেয়ে গিয়েছিল তার। সে প্রতি পদে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি পাইচারি করছিল। অমল একটা জায়গায় বসে পড়ে, হাঁটুর ওপর একটা হাত রেখে ঠায় অন্ধকারের দিকে চেয়ে রইল। ঝুপঝুপ করে এক নাগাড়ে বৃষ্টি, আর মাঝে মাঝে কান ফাটানো বাজ পড়ে ছড়িয়ে দিচ্ছে আলো। যৎসামান্য আলোতেই যা দেখা যাচ্ছে, আশপাশ থেকে ব্যাঙের গ্যাঙর গ্যাং শব্দ ভেসে এলো কানে। কিন্তু কখন যে তার তন্দ্রা এসে গেল সেই কথা কেউ জানে না। ললিতাও বাধ্য হয়েই স্বামীর পাশে বসে পড়ল। এইভাবেই বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ করেই মন্দিরের মোর্চে ধরা দরজাটা খুলে গেল। দরজাটা খোলার সাথে সাথেই ললিতার তন্দ্রা ভাঙল। সে দেখল তার স্বামী ঘুমিয়ে আছে অঘোরে। তার কোনো হুঁশ নেই। দুটি লাগেজ সে আষ্টে পিষ্টে ধরে আছে। সে অমলের ঘুম ভাঙালো না, নিজে উঠে দাঁড়ালো। তারপর একবার বাইরে উকি মারল। উকি মারতেই বুঝতে পারল বৃষ্টিটা আগের চাইতে অনেকটাই কমে এসেছে। সে ভাবল এই সময় বুঝি রিক্সা চালক আসবে। বাইরে বেরিয়ে এসে সে ভেজা মাটির পথ ধরে চলতে শুরু করল। সামনে বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পরেও যখন রিক্সা চালক এলো না, তখন বেশ হতাশ হতে হলো তাকে। সে নিজের মনেই বলে উঠল, বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ আগেই। যা টিপটিপ করে পড়ছে তাতে ওইটুকু পথ তো দিব্যি যাওয়া যাবে। কিন্তু লোকটা আসছে না কেন? আমার একা একা এখানে ভালো লাগছে না। অমলকে কি একবার ডেকে তুলবো? এই কথা ভাবতেই পেছন ফিরে সে অনুভব করল কেউ যেন তার কাঁধে হাত রেখেছে। আচমকা স্পর্শে সে চমকে উঠল। পরনের শাড়িটা অগোছালো হয়ে পড়েছিল। সেটা যথাসম্ভব সামলে সে তড়িৎ গতিতে পেছনে ফিরে চাইল। কে কে তুমি? আমার কাঁধে ওইভাবে ঠান্ডা হাত রেখেছো কেন?
ললিতা বুঝতে পারল তার সামনে একজন নারীর অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়েটাকে পুরোপুরি দেখা যাচ্ছে না। আধার ঢাকায় নিঝুম রাতে সে আর অমল ছাড়া তৃতীয় ব্যক্তি কখন প্রবেশ করল সেটা কিছুতেই বুঝে উঠতে পারল না, কারণ আশেপাশে গ্রামের কোনো চিহ্ন নেই। দূর দূরান্ত পর্যন্ত শুধু সবুজে ঢাকা দিগন্ত আর ধান ক্ষেত। মন্দির থেকে মেঠো পথের দূরত্ব এমন কিছু নয় যে কেউ এলে তার পদশব্দ কানে আসবে না। ভেজা মাটির ওপর পা ফেললেই একটা শব্দ হয়। তাহলে এই মেয়েটা এলো কখন? মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণে আছে ঘন অরণ্য। ওই অরণ্য দিয়ে আসার প্রশ্নই ওঠে না। হিংস্র জন্তু জানোয়ার থাকলে তো প্রাণ নিয়ে ফেরা কঠিন। এইসব প্রশ্ন যখন ললিতার মনে জাগছে, তখনই খ্যাক খ্যাক করে একটা হাসির শব্দ শোনা গেল। সে দেখল অন্ধকারে ঢাকা ছায়ামূর্তিটি তার দিকে তাকিয়ে হাসছে। ললিতা জিজ্ঞেস করে উঠল, কে তুমি? এখানে কিভাবে এলে? তোমাকে তো ঠিক চিনলাম না, আর আমাদের অজান্তে তুমি এখানে এলে কিভাবে? আমি এখানেই, এই মন্দিরেই থাকি, এখানেই ঘোরাফেরা করি। মানে মন্দিরে কেউ থাকে নাকি? তোমার বাড়ি কোথায়? আর এত রাতে এখানে দাঁড়িয়ে আছো যে? তোমার বাড়ির লোক চিন্তা করবে না? না, আমার কেউ নেই, এখানেই থাকি আমি। সধবা মেয়ে, তোমাদের দেখে মন্দির থেকে বেরিয়ে এলাম। খুব ভালো জুটি তোমরা, এইখানে তো কেউ আসে না। সে কি, সধবা হয়ে স্বামী ছাড়া এই ঘন অন্ধকারে ঘুরে বেড়াচ্ছ যে? এতে তো তোমার স্বামী রাগ করবে। যাও যাও, বাড়ি ফিরে যাও। তবে যাবে কিভাবে? এই অন্ধকারে একলা মেয়ে মানুষ চলতে গেলে কত ভয় হয়। আচ্ছা, এক কাজ করো, আমাদের সাথেই থাকো, সকাল হলে তোমাকে পৌঁছে দেব। তা তোমার বাড়ি কোন গ্রামে? আমার বাড়ি এখানেই, তবে অনেক দিন আগে আমার শ্বশুর বাড়ি ছিল হরিগ্রামে। আমার অনেক স্বাদ ছিল সংসার করার, কিন্তু কথাটা শেষ করতে পারল না মেয়েটি। তার আগেই চোখের জল ফেলতে লাগলো। কান্নার শব্দে ললিতার মনে সহানুভূতির ভাব জাগল। সে মেয়েটাকে স্পর্শ করতে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারল মেয়েটার শরীর জুড়ে হিম শীতল প্রবাহ। ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারল মেয়েটা গায়ে পড়ে আছে একটা শাড়ি। মেয়েটার মুখ সে দেখতে পাচ্ছিল না। হঠাৎ করেই মেয়েটি বলে উঠল, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, আমি খাবো। খিদে পেয়েছে? কিন্তু এত রাতে তোমাকে আমি কোত্থেকে খাবার এনে দিই বলো তো? তুমি জিজ্ঞেস করছিলে না আমার স্বামীকে? তোমাদের এই মন্দিরের কাছে যে লোকটা পৌঁছে দিল, সেই আমার স্বামী। সে প্রতিবার আধার ঘেরা পথ দিয়ে রিক্সা চালিয়ে আমার জন্য শিকার নিয়ে আসে, আর আমি তার ঘাড় ভেঙে রক্ত পান করি। এই রক্তেই আমার খিদে মেটে। এবার তোমার পালা, তবে তোমাকে একেবারে মেরে ফেলবো না, তিলে তিলে শেষ করব। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল। দূর থেকে ভেসে এলো শিয়ালের কান্না। ললিতা ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে গেল। সে ভাবল যে করেই হোক এখান থেকে পালাতেই হবে, কিন্তু সে পথ খুঁজে পেল না। নিরেট অন্ধকারের দেওয়াল তার গতিরোধ করল। সে অনুভব করল সেই হিম শীতল হাতটা তার কবজি শক্ত করে ধরে ফেলেছে। বহু চেষ্টা করেও সে নিজেকে মুক্ত করতে পারল না। মেয়েটি এবার তার গলাটা চেপে ধরল। সাপের মতো জিভ ছুঁয়ে যেতে লাগলো তার গলা। ললিতা দেখল তার স্বামী তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে আছে। সে প্রাণপণের চেষ্টার পরও নিজেকে মুক্ত করতে পারল না। মেয়েটার চোখ লাল আভায় জ্বলতে লাগলো। একসময় সংজ্ঞা হারালো ললিতা। তার দেহ নিস্তেজ হয়ে মেয়েটার পায়ের কাছে মুখ থুবড়ে পড়ে গেল।
তন্দ্রা ভাঙতেই কিছুই বুঝতে পারল না অমল। পাখির কিচিরমিচির শব্দে তার ঘুম ভেঙেছিল। দৃষ্টি পরিষ্কার হতেই দেখল সকাল হয়ে গেছে, সূর্য উঠেছে। দুহাত তুলে সে আড়মোড়া ভাঙল। বেশ ঘুম হয়েছে। কাল রাতে ঝড় বৃষ্টি কখন থেমে গেল কিছুই বুঝিনি তো। আর এই তো আমাদের জিনিসপত্র, সুটকেস এখানেই আছে। তবে ললিতাকে দেখছি না তো। ললিতা, এই ললিতা, কোথায় গেলে তুমি? চলো, এবার বাড়ি ফিরতে হবে তো। সে উঠে দাঁড়িয়ে চাতাল থেকে নেমে এলো। তারপর ভালো করে মন্দিরটা দেখল। গতকালের বৃষ্টির পর বাতাস ঠান্ডা হয়ে গেছে। গাছের পাতা থেকে টুপটাপ করে জল পড়ছে। সে জুতো পরে খুঁজতে শুরু করলো আর বারবার ডাকতে লাগলো তার স্ত্রীকে উদ্দেশ্য করে, ললিতা, আরে কোথায় গেলে তুমি? ললিতা, শুনতে পাচ্ছ? শেষটায় সে তীব্র চিৎকার করে এগিয়ে গেল। গিয়ে দেখল ললিতার হাতের শাখা জোড়া পড়ে আছে। বিয়ের নতুন শাখা জোড়া দুটুকরো হয়ে মাটিতে পড়ে আছে। ললিতা কোথায় গেল? এই ভাবনায় সে নিজের মাথার চুল দুই হাতে মুঠোবদ্ধ করে আফসোস করতে লাগলো। কান্নার একটা দমক ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু ঠিক তখনই সে শুনতে পেল নুপুরের ছমছম শব্দ। সেদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। মন্দিরের গর্ভগৃহের খোলা দরজা দিয়ে কে যেন বেরিয়ে আসছে। ধীরে ধীরে সেই নারী মূর্তি সামনে আসতেই দিনের আলোয় সে পরিষ্কার দেখতে পেল এ তো তার সদ্য বিবাহিতা স্ত্রী ললিতা। কিন্তু তার পরনের শাড়ি এমন কেন? বাসন্তী রঙের শাড়ি পরে আছে সে, দুপায়ে আলতা, মাথার চুল এক ঢাল হয়ে পেছনে ছড়িয়ে আছে। ব্যাপারটা কি? এক গাদা প্রশ্ন ভিড় করে এলো অমলের মনে। তবে সে কিছু জিজ্ঞাসা করার আগেই একগাল হেসে ললিতা বলে উঠল, উঠে পড়েছ? হ্যাঁ, আমি তো উঠে পড়েছি। কিন্তু তোমার পোশাকের একই অবস্থা। এই শাড়িটা আবার কে দিল? আর তোমার হাতের শাখা ভাঙলো কি করে? জানো না, শাখা ভাঙলে স্বামীর অকল্যাণ হয়। বাবা, তুমি তো দেখছি সব জানো। কাল রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে যত কাণ্ড হলো। ঝোপের আড়ালে যাওয়ার সময় পথটা যে পিছল সেটা বুঝতেই পারিনি গো। ব্যাস পড়ে গেলাম মাটিতে। ভাগ্য ভালো যে মাটিটা নরম ছিল, নয়তো বেশ চোট লাগতো। কিন্তু শেষ রক্ষা আর হলো না। হাতের শাখাটা দেখো, পাথরে লেগে ভেঙে গেল। আর শাড়িতে কাদামাটি লেগে একেবারে দফা রফা। দিনের আলো না হলে তো কিছুই করার ছিল না, তাই অপেক্ষা করছিলাম। খুব ভোরে পূব আকাশ ফর্সা হতেই দেখি একটা মেয়ে ফুল তুলতে এসেছে। তাকে জিজ্ঞেস করতেই বলল কাছে একটা নাকি পুকুর আছে, সেখানে গা ধোয়া যাবে। সেই মেয়েটাই সব কাজ করে দিল, আমার কাপড় কাচলো, আলতাও পরিয়ে দিল। এখন বলো তো আমাকে কেমন লাগছে? ললিতা হাসতে হাসতে শাড়ির কুচি তুলে পা দেখালো, যেখানে তার আলতার রঙে পা সেজে উঠেছে। নিজের নতুন বউকে ওই সাজে দেখে অমল মনে মনে বেশ খুশি হলো। চলো চলো, আর দেরি করাটা ঠিক হবে না। বাকিটা পথ হেঁটেই যেতে হবে মনে হচ্ছে। আর ওই রিক্সা চালকটা তো এমন ঝামেলায় ফেলে দিয়ে পালালো, বদমাইশ একটা। ভাল লাগে না, বেকার বেকার ঝামেলায় জড়িয়ে দিয়ে গেল। নিজের মনেই রিক্সা চালককে গালিগালাজ করতে করতে সে হাঁটতে শুরু করলো। তাকে অনুসরণ করতে লাগলো ললিতা। বাড়ি পৌঁছতে পৌঁছতে ওদের প্রায় 12টা বেজে গেল। সূর্য তখন মধ্য গগনে। হরিগ্রামে যখন পৌঁছালো তখন বাড়ির কাছাকাছি এসে অমল আঙুল তুলে দেখালো তাদের বাড়ি। উৎসাহের সাথে ললিতাকে বলল, ওই যে ওই যে দেখতে পাচ্ছ, ওই অট্টালিকা সম বাড়িটা, ওটাই আমাদের বাড়ি। আমি বলেছিলাম না? ওই বাড়িটা তোমাদের? বাহ, চমৎকার বাড়ি। কিন্তু দরজায় কে দাঁড়িয়ে আছেন গো? উনি আমার মা ললিতা। আর ঢুকেই আগে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে। আমি জানি মা আমাদের জন্যই উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন। ওদের আসতে দেখে সরলা দেবী এগিয়ে এলেন।
ছেলের গালে হাত রেখে বললেন, আরে কোকা যে, কতদিন পর এলি বাবা। তা তোদের তো কাল আসার কথা ছিল, আজ এলি কেন? বিমল তো কাল সারাটা দিন অপেক্ষা করে করে শেষে চলে গেল। তা রাতে কোথায় ছিলি তোরা? বৌমা, তোমার কোনো সমস্যা হয়নি তো? ললিতা নিজের শাশুড়িকে প্রণাম করে মাথা নিচু করে বলল, না মা, আমাদের আসতে কোনো সমস্যাই হয়নি। মা, আমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবো? এবার বরণ করে তোলো না। অনেক পথ পেরিয়ে এসেছি, খুব ক্লান্ত লাগছে। বাইরে কি রোদ্দুর দেখছো না? আশেপাশের গ্রামের মেয়েরা নতুন বউকে দেখতে চলে এসেছিল। ললিতা রীতিমতো রীতি মেনে ঘরের সামনে রাখা আলতার থালায় পা রেখে সদর দরজা পর্যন্ত বিছিয়ে রাখা সাদা শাড়িতে পা রেখেই ঘরে ঢুকতে যাচ্ছিল। তখনই গোয়াল ঘর থেকে গরুর ডাক ভেসে এলো। তীব্র সেই ডাকে সবাই চমকে উঠল। বাতাসে ছড়িয়ে পড়ল এক ধরনের কটু গন্ধ। অনেকে নিজেদের শাড়ির আঁচল দিয়ে নাক ঢেকে নিল। সকলেই ছুটে যাচ্ছিল গোয়াল ঘরের দিকে। মা, মা, ঠিক তখনই বিমলের তীব্র আর্তনাদ শোনা গেল। কে কোথায় আছো? একজন গোবর্তীকে ডেকে আনো, আমাদের ধনসি কেমন যেন করছে। সকলেই ছুটে গেল। বউকে নিয়ে দাঁড়িয়ে রইল অমল। দেখা গেল যে ওই গরুটার মধ্যে আর প্রাণ নেই, সে মৃত্যুবরণ করেছে। ছুটে গেলেন ধনসির দিকে সরলা দেবী। তার মাথাটা কোলে তুলে অস্ফুটে বলে উঠলেন, হে ভগবান, গরুটা যে আমার সবচেয়ে ভালো দুধের গাই ছিল, আর বেশ লক্ষ্মীমন্ত তো ছিল। কালকেও তো ওই 6 সের দুধ দিল। আজ হঠাৎ করে কি যে হলো! বউটা একদম অপয়া। বউটা ঘরে পা দেওয়ার পরপরই এত বড় অঘটন ঘটে গেল। বাড়িতে নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ল একটা বিষণ্ণতার পরিবেশ। তবু নম করে বরণটা সারা হলো। সকলেই নতুন বউয়ের ওপর অপ্রসন্ন হলো, কিন্তু অমলকে কেউ টলাতে পারল না। সে প্রতিবাদ করে বলল, এইগুলো তোমাদের কুসংস্কার। আমার বউ বাড়িতে পা রাখলো বলেই ধনসি গাই মারা গেল? না, এ হতে পারে না। এই নিয়ে কেউ আর তর্ক করল না। তবে বাড়িতে প্রবেশ করার পর থেকেই দাম্পত্য জীবন সুখের হলো না তার। ললিতার আচরণে কেমন যেন পরিবর্তন এসেছে। সে একলা ছাদে বসে থাকে। আধার যেখানে বেশি, ওখানেই সে থাকতে ভালোবাসে। শুধু কি তাই, একদিনের ঘটনায় সরলা দেবী নিজেও ভয় পেয়ে গিয়েছিলেন। প্রতি জন্মাষ্টমীতে তাদের কুলদেবতা রাধা মাধবের পুজো হয়। ওই পুজোতে বাড়ির অনেকেই সঙ্গে থাকে। সরলা দেবীর একমাত্র মেয়ে মৃন্ময়ী প্রতি বছর বাপের বাড়ি আসে স্বামী সহ। এবার বর্দা বিয়ে করেছে শুনে সে বেশ উৎসাহিত হয়েছিল। চিঠি লিখে জানিয়েছিল যে বর্দার বউকে সোনা দিয়ে মুখ দেখাবে। বিয়ের সময় তো সে আসতে পারেনি। বাড়িতে ছিল একটা খুশির আমেজ। ক্রমেই সেই দিন ঘনিয়ে এলো। দেখা গেল সকলেই এসেছে। জোগাড়যন্ত্র বেশ তুঙ্গে। মৃন্ময়ী বাড়িতে আসার পর প্রথমেই তার মাকে বলল, মা, বৌদি কোথায় গো? দেখতে পাচ্ছি না তো। দাঁড়া দাঁড়া, একটু বস, আমি বড় বৌমাকে ডেকে আনছি। বড় বৌমা, বলি ও বড় বৌমা, কোথায় গেলে তুমি? একটু শোনো তো। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে এলো ললিতা। কিন্তু ললিতাকে দেখে ছ্যাঁত করে উঠল মৃন্ময়ীর বুক। চোখ দুটো কোটাগত হয়ে গিয়েছে। দেহের গঠন আর লাবণ্য নেই বললেই চলে। চোয়াল আর কণ্ঠার হাড় সব একেবারে দেখা যাচ্ছে। দুর্বল শরীর নিয়ে সে এগিয়ে এসে দাঁড়ালো। পরনের শাড়িতে তাকে বেশ অমানানসই লাগছিল। এইদিকে সরলা দেবী উঠে গিয়ে চা তৈরি করবেন বলে চলে যাচ্ছিলেন, কিন্তু নতুন বউয়ের রূপ দেখে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। তাই মৃন্ময়ী তার হাতের ইশারায় মাকে ওই ঘরেই থাকতে বলল। সরলা দেবী নিজেও তার মেয়েকে ওইভাবে কাতর অনুরোধ করতে দেখে প্রথমে কপালে ভাঁজ ফেললেন। তারপরে বুঝলেন যে কোনো একটা কারণে সে নতুন বউকে নিয়ে একা থাকতে চাইছে না। কিন্তু কেন? নানা প্রশ্নে তার মন ভরে উঠল। সেই সাথেই কুঁকড়ে উঠল মনটা। মৃন্ময়ী তার হাতের উপহারটা দিয়ে কাষ্ঠ হাসি হাসল। তারপর বলে উঠল, এই নাও বৌদি,
তোমার বিয়েতে তো আমি উপস্থিত থাকতে পারিনি, তাই এখন এসেছি এটা তোমার জন্য নিয়ে। হাত পেতে ননদের দেওয়া উপহার সানন্দে গ্রহণ করল সে। তারপর কিছু না বলেই চলে গেল। ইদানিং কথা বলা অনেক কমে গিয়েছে আগের চেয়ে। ব্যাপারটা চোখ এড়ায়নি মৃন্ময়ীর। বিকেলের দিকে ঠাকুর ঘরে পুজোর আয়োজন করা হয়েছে। মৃন্ময়ী আর তার মা এবং জনা কয়েক পাড়া প্রতিবেশী পুজোর জোগাড় যন্ত্র করছিল। মৃন্ময়ী ফল কাটতে কাটতে বলে উঠল, মা, বৌদি এখানে নেই কেন? বলি আমরা কি সব একাই করব নাকি? আরে সে তো এই বাড়ির বড় বউ, সে কেন আমাদের সাথে হাত লাগাচ্ছে না বলো তো? শহুরে আদব কায়দায় মানুষ, ও ধীরে ধীরে সব শিখে যাবে। সবে তো 2 মাস হলো, একটু একটু করে দেখবি সব শিখে গেছে। না না, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি বৌদিকে ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণ পরেই তো পুরোহিত মশাই চলে আসবেন। কথাটা বলেই মৃন্ময়ী উঠে গেল। তারপর সোজা উপরে উঠে গেল সেই ঘরে যেখানে ললিতা থাকে। ঘরটা ছিল সবার উপরে। ললিতাকে বাড়ি নিয়ে আসার পর অমল ফিরে গিয়েছিল কলকাতায়। মাঝে মধ্যে চিঠিপত্র পাঠিয়ে খোঁজ খবর নিত। সে যাই হোক, ঘরদোর অন্ধকার করে একাই হাঁটু মুড়ে বসেছিল ললিতা। দরজা ঠেলে ঘরে প্রবেশ করল মৃন্ময়ী। এত বড় ঘরে ঢুকে প্রথমে সে কিছুই ঠাউর করতে পারল না। তারপর ললিতাকে ওইভাবে বসে থাকতে দেখে হঠাৎই অবাক হয়ে গেল সে। আড়ষ্ট গলায় বলে উঠল, বৌদি, তুমি এরকম ভাবে আলো নিভিয়ে বসে আছো কেন? কি হয়েছে তোমার? তোমাকে তো সবাই নিচে ডাকছে। এই কথা বলেই সে ঘরের ভেতরে প্রবেশ করল। আর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই পিছনের দরজার কপাট দুটো দড়াম করে বন্ধ হয়ে গেল। একবার পিছনে ফিরে তাকালো সে। তারপর অন্ধকার হাতড়ে হাতড়ে এগিয়ে গেল সামনে আয়নার দিকে। আয়নাটা ললিতাকে তার বাবা বিয়ের সময় দিয়েছিলেন। আয়নার সামনে এসে দাঁড়ালো মৃন্ময়ী। বিছানার পাশেই জানালা, তার বন্ধ পাল্লার ফাঁক দিয়েই বিকেলের মরা হলদেটে আলো ঘরে এসে পড়েছে। ঘরটাকে আলো আধারিতে ভরিয়ে তুলেছে। সেই আলোতেই আয়নায় নিজের প্রতিফলন দেখতে পাচ্ছিল মৃন্ময়ী। ঠিক তখনই তার মনে হলো কেউ একজন যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, সে তার ঘাড়ের উপর শীতল নিঃশ্বাস ফেলছে। ভয় একবার ঘুরে তাকাতেই সে দেখতে পেল এক নারী মূর্তি তার সদন্ত উঁচিয়ে ঘাড়ে দাঁত বসিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব। নিজের সমস্ত শক্তি একত্র করে চিৎকার করে উঠল সে, বৌদি, একদম না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি এই ঘর থেকে চলে যাচ্ছি। কিন্তু কে শোনে কার কথা? পরিত্রাণের পথ না পেয়ে সে দৌড়ে গেল বন্ধ দরজার দিকে। দরজা বন্ধ হলেও সেটা খোলার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ঠিক সেই সময় নারী মূর্তিটা ঝাঁপিয়ে পড়ল তার উপর। তারপর আর কিছু মনে নেই। মেয়ের এত দেরি হচ্ছে দেখে সরলা দেবী ভাবনায় পড়ে গেলেন। কারণ সচরাচর এত দেরি তো করে না। নতুন বউকে ডাকতে গিয়ে এত সময় তো লাগার কথাই নয়। নিশ্চয়ই 2 ননদ বৌদি মিলে গল্পই মজে গেছে। সরলা দেবী নিজের কাজ ফেলে উঠে দাঁড়ালেন। তারপর ঠাকুর ঘরে কর্তব্যরত এক গায়ের বউকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ রে, তুই একবার এদিকটা দেখ তো, আমি একটু ওপর থেকে আসি। ভেজা হাতটা গামছায় মুছে ডাকতে লাগলেন সরলা দেবী মেয়েকে আর বৌমাকে। বৌমা, এই মৃন্ময়ী, আরে কোথায় গেলি তোরা? নিচে নেমে আয় বলছি। ওফ, আর যে পারা যায় না, এই বয়সে বারবার ওঠানামা করা কি আমার পক্ষে সম্ভব? রাগে গজগজ করতে করতে সিঁড়ি বিয়ে ওপরে উঠলেন সরলা দেবী। কিন্তু দোতলায় উঠে তিনি থমকে গেলেন। চারিদিক খুটখুটে অন্ধকার। দূর থেকে শোনা যাচ্ছিল শিয়ালের ডাক। বাড়ির কিছুটা দূরেই বিস্তৃত বাঁশ ও নলখাগড়ার বন। ওখানে অহরহ শিয়ালের উৎপাত লেগেই থাকে। এইবার তিনি নিজে অমলের ঘরের দিকে এগিয়ে গেলেন। দরজার শিকল ধরে টান দিতেই ভেতর থেকে একটা রক্তমাখা হাত বেরিয়ে এলো। ঘরের ভেতরে যেন কেউ একরকম কটু গন্ধ ছড়িয়ে রেখেছে।
অন্ধকার হলেও চোখ সয়ে যাওয়ায় তিনি দেখতে পেলেন মাটিতে পড়ে আছে তার মেয়ে। সরলা দেবী চিৎকার করে কেঁদে উঠলেন, মাটিতে পড়ে গেলেন কাটা কলা গাছের মতো। মাথা কাজ করছিল না। মেয়ের মুখটা ধরে অস্ফুটে কাঁদতে কাঁদতে বললেন, কুকি, কিরে, চোখ খোল, ও কুকি। হে ভগবান, আমার কি সর্বনাশ হলো গো, কি কোথায় আছো? বাড়িতে মোটামুটি লোকজন ছিল। একজন প্রতিবেশী থালায় করে নৈবেদ্য নিয়ে ঠাকুর ঘরের দিকে যাচ্ছিল। সিঁড়ির কাছে এসে ওই ক্রন্দনধ্বনি শুনে হতবাক হয়ে গেল সে। হাতটা কেঁপে যেতেই থালা ভর্তি নৈবেদ্য আর তেল ভর্তি পঞ্চপ্রদীপ উল্টে পড়ে গেল। ঝনাত করে একটা শব্দ হলো। বাড়ির সবাই ছুটে এলো। সন্ধ্যা ক্রমেই গাঢ় হচ্ছিল। সান্ত্বনা দিয়ে সরলা দেবী ও সংজ্ঞাহীন মেয়েকে নিচে নামানো হলো। মেয়ের তখনও জ্ঞান ফেরেনি। ঠিক তখনই দরজার বাইরে টোকা পড়ল। দরজা খুলতেই দেখা গেল পুরোহিত মশাই এসে দাঁড়িয়েছে। সঙ্গে রয়েছে নারায়ণশীলা। উনি ঘরে ঢুকতেই তীব্র একটা আক্রোশপূর্ণ চিৎকার ভেসে এলো ওপর থেকে। তারপর ধড়াম করে জানলা দরজা বন্ধ হওয়ার শব্দ সকলে শুনতে পেল। উপস্থিত সবাই চমকে উঠল। অমলের বাবা পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আসুন আসুন পুরোহিত মশাই, আপনি ওইখানে গিয়ে বসুন, আমরা পুজোর জোগাড় সব করে রেখেছি। কিন্তু পুরোহিত মশাই পুজোর আসনে বসে নারায়ণশীলাকে স্নান করাতে যাবেন, ঠিক তখনই ঘটল এক অদ্ভুত কাণ্ড। সামনে রাখা পিতলের বালগোপালের বিগ্রহ এক নিমেষে কালো হয়ে গেল। এমনকি প্রদীপটাও নিভে গেল এবং চেষ্টা করেও সেটা আর চালানো গেল না। দেখুন, এই পুজো আমার পক্ষে দুঃসাধ্য হয়ে যাচ্ছে। যে ইঙ্গিতগুলো পাচ্ছি তাতে মনে হচ্ছে এই বাড়িতে অশুভ শক্তি বিরাজ করছে, আর যেখানে অশুভ শক্তি থাকে সেখানে শুভ শক্তির আরাধনা করা যায় না। আমাকে আমাকে ক্ষমা করবেন, আমি নিতান্ত অপারক। সব সব ওই লক্ষ্মী ছাড়া বউটার জন্য হলো। কি কুক্ষণে যেই কুলাঙ্গার ছেলেটাকে পেটে ধরেছিলাম, ভগবান! ওই বউ আসার পরেই ওই দুধেল গাইটা মরলো। তারপরে বাড়িতে অশুভ শক্তি ঢুকে আমার মেয়েটাকে অব্দি শেষ করে দিল। এখন কি হবে? হায় ভগবান, এবার তুমি আমাকে তুলে নাও। জানি না আর কতদিন আয়ু আছে আমাদের। ওগো, তুমি একবার নবাব পুত্রকে একটা চিঠি লেখো, এইখানে আসতে বলো। ওই বউকে আমি আর এই বাড়িতে রাখবো না, আমি বলে দিলাম। মেয়েটা পয়মন্ত নয়, এই কথা আমাদের জ্যোতিষী মশাই আগেই বলেছিলেন। আর ওনাকে একটু খবর দাও তুমি। পুরোহিত মশাই চলে গেলেন, কারণ পুজো আর সম্ভব ছিল না এই বাড়িতে। অমল অফিস থেকে একটু আগেই ফিরেছিল সেদিন। রাস্তায় জ্যাম ছিল, বাসে ভিড়, দাঁড়িয়ে আসতে হয়েছে। ক্লান্ত অমল যখন মেসে ঢুকলো তখন পাশের ঘরে সুধময়বাবু এসে বললেন, এই যে অমল, আজ দুপুরের ডাকে তোমার নামে একটা চিঠি এসেছে, এই দিয়ে গেলাম, দেখে নিও কেমন। চিঠিটা সে গ্রহণ করে ধন্যবাদ জানালো। তারপর খাম খুলে চিঠি আপাদমস্তক পড়তেই সে দেখল সেখানে লেখা আছে তার স্ত্রী ললিতা গুরুতর অসুস্থ। দ্রুত তাকে বাড়ি ফেরার অনুরোধ করেছেন তার বাবা। কিন্তু সে পরদিনই যেতে পারল না। এক সপ্তাহের ছুটি ম্যানেজ করতে গিয়ে লেগে গেল 4 দিন। যখন ছুটি মঞ্জুর করিয়ে গ্রামে গিয়ে তার বাড়িতে পৌঁছালো তখন অনেক দেরি হয়ে গেছে। সে দেখল তার অমন সুন্দরী লাবণ্যময়ী স্ত্রী যেন বিছানার সঙ্গে মিশে গেছে আর বলছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই মেয়েটা আমাকে নিতে এসেছে, ওকে চলে যেতে বলো তুমি। আঙুল তুলে ললিতা ইশারা করলো একটা দেওয়ালের দিকে। এমন ঘোলাটে দৃষ্টি হয়ে গেছে তার যে বেশিক্ষণ তার কাছে দাঁড়িয়ে থাকার সাহস হলো না কারুর। কাছে গিয়ে বসল অমল, মাথায় হাত বুলিয়ে অশ্রুসজল দৃষ্টিতে চাইল। খপ করে ললিতা তার শীর্ণ হাত বাড়িয়ে ধরল অমলের একটা হাত। অমল অবশ্য দেখল খাটের 4টি কোণ জবার মালা দিয়ে বাঁধা। সে জিজ্ঞাসা করল তার মাকে, এগুলো কি হয়েছে? ললিতার বিছানার পাশে কেন জবা ফুলের মালা পরিয়ে রেখেছ? তোকে বলেছিলাম না খোকা,
তুই এই অপয়া বউকে বিয়ে করিস না। তোর বউ এই বাড়িতে প্রবেশ করার পর থেকে যত অনাসৃষ্টি কাণ্ড ঘটে চলেছে, এতদিনকার গোপালের পুজো পর্যন্ত করতে পারেননি পুরোহিত মশাই। তোর বউকে বেঁধে রাখার কারণেই জ্যোতিষী মশাই এরকম একটা বিধান দিয়েছেন। এই জবা ফুলের মালা যদি তোর বউয়ের বিছানার চারপাশে থাকে, তাহলে সে আর উঠে আমাদেরকে আক্রমণ করতে পারবে না। আর তোকে জ্যোতিষী মশাই ডেকেছেন, তুই যা। উনি এখানে কিছুদিন থাকবেন বলে স্থির করেছেন। এখন মার কথা শুনে অমল নিচে নেমে গেল। বিশাল বাড়ির এক প্রান্তে বৃদ্ধ জ্যোতিষীর থাকার ব্যবস্থা হয়েছে। অমল কাছে আসতেই উনি বললেন, অমল, তোমার বড় বিপদ বাবা, তুমি আমাকে খুলে সব ব্যাপারটা বলো। আচ্ছা, গ্রামে ঢোকার পথে কি তোমরা কোনো মন্দিরে আশ্রয় নিয়েছিলে? হ্যাঁ, ওই দিন বৃষ্টির কারণে একটা মন্দিরে আশ্রয় নিয়েছিলাম, আমি আর আমার স্ত্রী ললিতা। ওখানেই তোমরা ভুল করেছো বাবা। ওই মন্দিরটা পোড়ো মন্দির। এককালে সেখানে রক্ত ডাকিনীর পুজো হতো। এক বিধবাকে তার কাছে সঁপে দেওয়া হয়েছিল। সেই বিধবাই এখন অতৃপ্ত আত্মা হয়ে তোমাদের দাম্পত্য জীবনের অনিষ্ট করতে চাইছে। দেখো, স্পষ্টভাবে বলি, ললিতাকে বাঁচানো সম্ভব হবে না। তার সময় অনেক আগেই পেরিয়ে গিয়েছে, কিন্তু তোমাকে আমি একটা উপায় বলতে পারি, যাতে তুমি আর তোমার পরিবার বেঁচে যেতে পারো। বলুন, বলুন আমাকে কি করতে হবে। তোমাকে আরেকটা বিয়ে করতে হবে, এমন এক মেয়েকে যার দ্বারা তুমি প্রতি পদে সুরক্ষিত থাকবে। একবার যদি তুমি তার সিঁথিতে সিঁদুর দান করতে পারো, তাহলে তাহলে তোমার বাড়ির সমস্ত বিপদ কেটে যাবে। আর কথা না বলে অমল চলে গেল নিচের ঘরে। ওই রাতেই ঘটে একটি কাণ্ড। ছটফট করতে থাকে ললিতা। সে আর থাকতে পারছিল না। শক্তভাবে স্বামীর হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ওগো, আমি মারা যাওয়ার পর তুমি আর দ্বিতীয় বিয়ে করবে না তো? বলো, আমাকে কথা দাও। মনে রেখো, আমি মরলেও কিন্তু তোমার কাছেই থাকবো আজীবন। কথা দিচ্ছি, বিয়ে আমি আর করব না। অমল স্ত্রীকে সান্ত্বনা দিল বটে, কিন্তু নিজের ও পরিবারের প্রাণ রক্ষার কথাটাও একবার ভাবল। মনে মনে সে ভাবল, মরার পরে তো কেউ আর ফিরে আসে না। ললিতা যদি সুস্থ হয় তাহলে ভালো, নইলে আর কি, সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবে। ওর বয়সই কত। ওই দিনই ললিতা তার দেহ ছেড়ে পরলোক গমন করল, কিন্তু মৃত্যুর সময় তার হাঁ করা মুখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল তরল রক্ত। এরপর অনেকগুলো দিন কেটে গেছে। শ্রাদ্ধ শান্তি সবকিছু মিটে গেছে, কিন্তু অমল প্রতি পদেই অনুভব করে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। সে ঘাড়ে অনুভব করে তীব্র এক চাপ। তার মা তোড়জোড় করছে দ্বিতীয়বার বিয়ের জন্য। জ্যোতিষী মশাই নিজেই পাত্রী নির্বাচন করেছেন। কুণ্ডলী মিলেছে, রাত চোখ যাকে বলে। অমলের বিয়ের ঠিক 7 দিন আগে ঘটল এক অনভিপ্রেত ঘটনা। নিশুতি রাত। দরজা জানলা বন্ধ করে ঘুমে অচেতন অমল। ঘড়ির কাঁটায় তখন 12টা। হঠাৎ দূর থেকে শোনা গেল এক টানা শিয়ালের ডাক। বাড়ির সামনে কাঁচা মাটির পথের ওপর কিছু কুকুর চিৎকার করছে, যেন তারা কিছু দেখে ভয় পেয়ে বাড়ির মালিককে জানাতে চাইছে। জানলার পাল্লাগুলো ভেজানো ছিল। বাইরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। সেই আলো জানলার ফাঁক দিয়ে এসে পড়েছে ঘরের মেঝেতে। অমল কিন্তু গভীর ঘুমে মগ্ন, কিন্তু এবার তার বিরক্ত লাগলো।
সে আড়ষ্ট কণ্ঠে বলে উঠল, উফ, শান্তিতে যে ঘুমাবো সেই উপায়ও নেই। কুকুরগুলো আবার চেঁচাচ্ছে কেন? চোখ টলতে টলতে সে উঠে দাঁড়ালো। হাতে ছিল একটি জলের জগ, যেটা কয়েকদিন আগে কলকাতা থেকে কিনে এনেছে। জল ভর্তি ওই জগটা কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারবে বলে এগোতে লাগলো। ঠিক তখনই থমকে গেল। তার পা এক জায়গায় যেন আটকে গেছে, সে নড়তে পারছে না। ঠিক তখনই বাড়ির ছাদ থেকে এক বিশ্রী পাখির ডাক শোনা গেল। সেই শব্দে বুক ধড়াস করে উঠল তার। তারপর হঠাৎ জানলার পাল্লা দুটো হাট করে খুলে গেল। দমকা হাওয়া এসে কাঁপুনি ধরিয়ে দিল সারা শরীরে। আর সেই হাওয়ার সঙ্গে এলো এক পরিচিত সুগন্ধি। তার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো, ললিতা? না না, সেইখানে কিভাবে? তাকে তো। অমল দেখল সে একটুও নড়তে পারছে না। ঝোড়ো হাওয়ার দাপটে দরজা জানলা দুলছে। মনে পড়ে গেল ললিতা সেই মৃত্যুকালীন সতর্কবাণী। কিন্তু এখন এসব ভাবার সময় নেই। তাকে এখান থেকে পালাতেই হবে, না হলে তার আয়ু আর বেশি নেই। সে টের পাচ্ছে, কিন্তু যাবে কোথায় সে? গন্ধ যে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তার মধ্যে একটা গান ভেসে এলো কানে। আরে, এই সুরটা তো ললিতার জন্য গাইতাম আমি। তাহলে এখন? ঠিক তখনই সে দেখতে পেল জানালার সামনে কেউ দাঁড়িয়ে আছে। একজোড়া পা দুলছে, নুপুরের রিন রিনের শব্দ কানে আসছে। অমল ধীরে ধীরে এগোতে লাগলো জানালার দিকে। তবে নিজের ইচ্ছায় নয়, একটা অদৃশ্য শক্তি যেন তাকে টেনে নিচ্ছে। একটা খোনা কণ্ঠস্বর কানে এলো, তোমাকে আমি বারবার নিষেধ করেছিলাম, তবু তুমি শোনোনি। আমার বুক ফাটা আর্তনাদ আমাকে দগ্ধ করে দিচ্ছে। আমি শান্তি পাচ্ছি না। তুমি তুমি আমার কাছে চলে এসো, আমরাও একসাথে থাকবো ওই আম গাছটার নিচে। দুহাত দিয়ে কান চাপা দিয়ে অমল চিৎকার করে উঠল, না না, চলে যাও তুমি। তুমি যে প্রেত, তোমার আত্মা মুক্তি পাক। আমি আমি তোমার নামে শান্তিযজ্ঞ করব। আমি তোকে কিছুতেই ছেড়ে যাব না। আমি তোর ছায়া সঙ্গী হয়ে আজীবন জড়িয়ে থাকবো। তোর নতুন সংসার পাতার সব চেষ্টা আমি ধ্বংস করে দেব। তোকে আমি হত্যা করব আজকেই। অমল দেখল চাঁদের আলোয় একটি ছায়া শরীর গড়ে উঠেছে। লাল পাড়ের সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না। গন্ধটা আরো তীব্র। সে চিৎকার করল, কিন্তু গলা দিয়ে আর শব্দ বেরোলো না, কারণ সেই অন্ধকারে দাঁড়িয়ে থাকা নারী মূর্তির একজোড়া হাত লম্বা হয়ে এসে তার গলাটা চেপে ধরল। ঠিক তখনই শিয়ালের দল আবার ডেকে উঠল।